আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ তফসিল আরকি আয়কর আইন হচ্ছে ২০২৩ এর হচ্ছে ষষ্ঠ তফসিল আরকি। এটাতে লেখা আছে কর অব্যাহতি, রেয়াত ও ক্রেডিট আরকি। তো মোট আয় হচ্ছে গণনার ক্ষেত্রে কি বাদ যাবে সেটা এখানে আলোচনা করা আছে, সেটা এখানে তুলে ধরতেছি। তো বলা হচ্ছে যে মোট আয় গণনা হইতে সেসব হচ্ছে হ্যাঁ, হচ্ছে বাদ যাবে যেসব হচ্ছে বাদ যাবে, যেসব হচ্ছে খরচ বা অন্যান্য কিছু বাদ যাবে, আয় বাদ যাবে। সেখানে এখানে উল্লেখ করা হয়েছে যে সংসদ কর্তৃক কোন আইন বা সরকার কর্তৃক স্বাক্ষরিত কোন চুক্তির অধীন আয়কর অব্যাহতিপ্রাপ্ত কোন আন্তঃসরকারি সংস্থা বা কোন আন্তর্জাতিক সংস্থা বা ইহার কোন কর্মচারীর আয়, এটা আয় পরিগণনা হইতে বাদ হইবে আরকি। এগুলা হচ্ছে কর অব্যাহতি বা কর রেয়াত বা ক্রেডিট পাবে। আবার বলা হচ্ছে কোন বৈদেশিক রাষ্ট্রের রাষ্ট্রদূত, হাই কমিশনার, এনভয়, মিনিস্টার চার্জ দ্য অ্যাফেয়ার্স, কমিশনার, কাউন্সিলর, কনসল দ্য ক্যারিয়ার, সেক্রেটারি, দূতাবাসের উপদেষ্টা বা অ্যাটাচি, হাই কমিশন, বৈদেশিক রাষ্ট্রের লিগেশন বা কমিশন কর্তৃক তাদের এই যোগ্যতায় চাকরি সূত্রে সংশ্লিষ্ট সরকার হইতে প্রাপ্ত পারিতোষিক। আবার বলা হচ্ছে বাংলাদেশে অবস্থিত হচ্ছে বিদেশি রাষ্ট্রের ট্রেড কমিশনার বা অন্যান্য হচ্ছে সরকারি হচ্ছে প্রতিনিধি পদে হচ্ছে অবৈতনিক দায়িত্ব পালনকারী নহে এরূপ বেতন বাবদ যে অর্থ গ্রহণ করিয়া থাকে, যদি সংশ্লিষ্ট রাষ্ট্রের এইরূপ উদ্দেশ্যে নিয়োজিত সমমর্যাদায় উক্তরূপ কর্মকর্তা একই ধরনের অব্যাহতি ভোগ করিয়া থাকেন। আবার বলা হচ্ছে যে এই যে আমরা এই যে আলোচনা করলাম দফা ক এবং খ তে উল্লেখিত হচ্ছে কোন কর্মচারী যে অফিস স্টাফের সদস্য কর্তৃক বেতন হিসাবে গৃহীত আয়, যখন উক্ত সদস্য বাংলাদেশের নাগরিক না হন এবং তাহার প্রতিনিধিকারী রাষ্ট্রের নাগরিক হন বা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক হন এবং উক্ত অফিস স্টাফের সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা ব্যতীত বাংলাদেশের কোনো ব্যবসা বা পেশা বা চাকরিতে নিযুক্ত না থাকেন এবং উক্তরূপ প্রতিনিধিত্বকারী রাষ্ট্রে কর্মরত হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমমর্যাদা কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে সমপ্রকৃতির অব্যাহতি বিধান কার্যকর থাকে। এখানে আবার বলা হচ্ছে, এখানে আমরা এটার হচ্ছে যে এই ষষ্ঠ তফসিলের কর অব্যাহতি, রেয়াত ও ক্রেডিটের হচ্ছে আমরা যে মোট আয় পরিগণনা হইতে যেগুলো বাদ যাবে সেটা আলোচনা করলাম। ৩ নম্বরে এসে পড়তেছি, সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত অনুদান বা যে কোনো প্রকারের কর, খাজনা, শুল্ক, সরকারি পেনশন তহবিলে হইতে করদাতা কর্তৃক গৃহীত বা করদাতার বকেয়া পেনশন, সরকারি পারিতোষিক তহবিল হইতে করদাতা কর্তৃক আনুতোষিক গৃহীত অনধিক ২,৫০,০০,০০০ টাকা আয়। আবার বলছে যে কোন স্বীকৃত তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল, পেনশন তহবিল বা অনুমোদিত আনুতোষিক তহবিল এর মধ্যে হচ্ছে কর্তৃক হচ্ছে কর্মচারী বা নিয়োগকর্তা হইতে গৃহীত কোন চাঁদা, এবং বলছে হইতে আবার বলছে যে ওদের সুবাদে মাঝে বিতরণকৃত আয় যা উক্ত তহবিলের হাতে করকৃত হইয়াছে। আবার বলছে যে যে কোনো যে অনুমোদিত আনুতোষিক তহবিল হইতে করদাতা কর্তৃক আনুতোষিক হিসাবে গৃহীত অর্থ অনধিক ২,৫০,০০,০০০ টাকার সীমা অতিক্রম করিবে না। ভবিষ্যৎ তহবিল আইন ১৯২৫ সনের ১৯ নং আইনে প্রযোজ্য এরূপ কোনো ভবিষ্যৎ তহবিলে উদ্ভূত বা হচ্ছে উপচিত বা ভবিষ্যৎ তহবিল হইতে উদ্ভূত কোন আয়
আবার বলা হচ্ছে সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা ও তাহাদের নিয়ন্ত্রিত ইউনিটসমূহ বা প্রতিষ্ঠান সমূহের কোনো কর্মচারী কর্তৃক স্বেচ্ছায় অবসর গ্রহণের সময় এই উদ্দেশ্যে সরকার কর্তৃক অনুমোদিত কোনো পরিকল্পনা অনুসারে গৃহীত যে কোনো পরিমাণ অর্থ। আবার বলা হচ্ছে পেনশনার সেভিং সার্টিফিকেট হইতে সুদ হিসাবে গৃহীত কোনো অর্থ বা গৃহীত অর্থের সমষ্টি, যে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর বর্ষের শেষে উক্ত সার্টিফিকেট এর হচ্ছে বিনিয়োগকৃত অর্থের মোট পুঞ্জীভূত অর্জিত মূল্য বা প্রকৃত মূল্য, আক্ষরিক মূল্য, ক্রয় মূল্য অনধিক ৫ লক্ষ টাকা আর কি। আবার বলা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক স্বীকৃত নিম্নবর্ণিত সত্তাসমূহ কর্তৃক অর্জিত যে কোনো আয়। তো আয়গুলো হচ্ছে মিউচুয়াল ফান্ড, আবার বিকল্প বিনিয়োগ তহবিল, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আবার বলা হচ্ছে এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্র ব্যতীত সম্পূর্ণভাবে দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ধারণকৃত ট্রাস্ট বা অন্যবিধ আইনগত বাধ্যবাধকতার আইন গৃহ সম্পত্তি হইতে অর্জিত আয়, যদি উক্ত আয় হচ্ছে এখানে শর্ত দেওয়া আছে যে সংশ্লিষ্ট আয় বর্ষে বাংলাদেশের দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত, অথবা বলা হচ্ছে কোনো দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত না হয় কিন্তু বাংলাদেশে এরূপ উদ্দেশ্য পূরণ কল্পে পুঞ্জীভূত করা হয় বা চূড়ান্তভাবে পৃথক করিয়া রাখা হয়। আবার বলা হচ্ছে এই যে দফা অ আর কি, দফা অ যেটা আমরা একটু বললাম, দফা যেটা আছে, তো উপদফা হচ্ছে অ এর উল্লেখিত মেয়াদ 10 বছরের অধিক না হয় আর কি। এইরকম হচ্ছে পঞ্জীকৃত বা আলাদা করিয়া রাখা অর্থ সরকারি সিকিউরিটিতে অথবা এই উদ্দেশ্যে সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়, অথবা ডাকঘর, সঞ্চয় ব্যাংকের যে কোনো হিসাবে জমা রাখা হয়, অথবা এরূপ কোনো তফসিল ব্যাংকের হিসাবে জমা রাখা হয় যার 51% বা ইয়ার অধিক শেয়ার কর্তৃক ধারণকৃত। আবার বলা হচ্ছে যে কোনো দান বা অনুদান যদি উহা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান বা কর কমিশনার কর্তৃক অনুমোদিত দাতব্য উদ্দেশ্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত হয় এবং ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ব্যয়িত হয়। আবার বলা হচ্ছে এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদিত কোনো ব্যক্তি কর্তৃক গৃহীত হয়। আবার বলা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত হচ্ছে কোনো সত্তার হচ্ছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা হইতে উদ্ভূত সার্ভিস চার্জ আইনের ধারা নির্ধারিত ক্ষেত্রসমূহ ব্যতীত উক্তরূপ সার্ভিস চার্জ কেবল মাইক্রো ক্রেডিট হিসেবে আবেদিত হইতে হইবে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত উক্তরূপ সভা কেবল ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা ব্যতীত অন্য কোনো কার্যক্রমে সম্পৃক্ত হইতে পারিবে না। মাইক্রো ক্রেডিট এইটে হচ্ছে রিভলভিং হচ্ছে ব্যতীত অন্য কোনো পরিসম্পদ অর্জনে ব্যবহৃত না হয়। আবার বলা হচ্ছে মাইক্রো ক্রেডিট রিভলভিং হচ্ছে ব্যতীত অন্য কোনো ব্যবসায়ের পুঁজি হিসেবে ব্যবহৃত না হয়। কোন কর বর্ষে যতটুকু অনাবর্তিত হইবে কেবল ততটুকুই করযোগ্য হইবে। এখানে একটা ব্যাখ্যা দেখা আছে, এই দফায় উদ্দেশ্য পূরণ করবে সার্ভিস চার্জ অর্থ বেসরকারি সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের অধীন ঋণকৃত অর্থের জন্য ঋণ গ্রহীতা কর্তৃক পরিশোধিত বা যে কোনো আর্থিক চার্জ বা সুদ বা মুনাফার শেয়ার যেই নামে অভিহিত হোক না কেন, কোন নিয়োগকারী কর্তৃক হচ্ছে কোনো কর্মচারীর ব্যয় পণ্য ভরণ যদি, তো এখানে
এখানে শর্ত দেওয়া আছে উক্ত ব্যয় সম্পূর্ণভাবে বা আবশ্যকতা অনুসারে কর্মচারীর দায়িত্ব পালনের সূত্রে ব্যয়িত করা হয় এবং বলতেছে নিয়োগকারীর জন্য উক্ত কর্মচারীর মাধ্যমে এরূপ ব্যয় নির্বাহ সর্বাধিক সুবিধাজনক ছিল। আবার বলা হচ্ছে ট্রাস্টে সুবিধাভোগী বা তহবিলের অংশগ্রহণকারী কর্তৃক ট্রাস্ট বা তহবিলের আয়ের অংশ হিসেবে প্রাপ্ত আয়ের অংশ যাহার উপর উক্ত ট্রাস্ট বা তহবিল কর্তৃক কর পরিশোধ করা হইয়াছে। আবার বলা হচ্ছে হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য হিসেবে একজন করদাতা যে পরিমাণ অর্থ প্রাপ্ত হন যাহার উপর উক্ত পরিবার কর্তৃক কর পরিশোধিত। আবার বলা হচ্ছে বাংলাদেশী কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক বিদেশে উপার্জিত কোনো আয় যাহা তিনি বৈদেশিক রেমিটেন্স সম্পর্কিত বিদ্যমান আইন অনুসারে বাংলাদেশে আনয়ন করিয়াছেন। আবার বলা হচ্ছে কোনো করদাতা কর্তৃক ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট ফান্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড বা পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ড হইতে গৃহীত যে কোনো আয়, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পার্বত্য জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো স্বাভাবিক ব্যক্তির আয় যাহা কেবল উক্ত পার্বত্য জেলায় পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড হইতে উদ্ভূত হইয়াছে। কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় খাতের আয় আওতাভুক্ত অনধিক 2 লক্ষ টাকা পর্যন্ত যে কোনো আয় যদি পেশায় একজন কৃষক হন, আবার বলছে সংশ্লিষ্ট আয় বর্ষে নিয়ে হচ্ছে যে সংশ্লিষ্ট আয় বর্ষে যেমন জমি চাষাবাদ হইতে উদ্ভূত আয় এবং সুদ বা মুনাফা বাবদ অনধিক 20,000 টাকা আয়, এগুলো তারা এগুলো করমুক্ত থাকবে আর কি। কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় খাতের আওতায় অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় খাতের আওতাভুক্ত অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয় যদি উক্ত ব্যক্তির কৃষি হইতে আয় এবং আর্থিক পরিসম্পদ হইতে আয় ব্যতীত অন্য কোনো আয় না থাকে। আবার বলা হচ্ছে যে কোনো ব্যক্তি হাঁস, মুরগি, চিংড়ি, মাছের হ্যাচারি, প্লেটেড পোল্ট্রি ফিড উৎপাদন, চিংড়ি ও মাছের প্লেটেড ফিড উৎপাদন, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, ব্যাঙ উৎপাদন, খামার, বীজ বিপণন, রেশম গুটি পোকা পালনের খামার ইত্যাদি খাতের আওতাভুক্ত অনধিক 5 লক্ষ টাকা। এখানে আবার বলা হচ্ছে যে যারা কর অব্যাহতি পাবে আর কি, যেগুলা 1 জুলাই 2024 হইতে 30 জুন থেকে আবার 1 জুলাই 2024 হইতে 30 জুন 2027 পর্যন্ত যেসব যে কোনো হয়তো উদ্বুদ্ধ কিছু যেগুলো ব্যবসা আছে, কোনো ব্যবসা যাহা হয়তো উদ্বুদ্ধ কোনো নিবাসী বা অনিবাসী বাংলাদেশি ব্যক্তির আয়, যথা যেমন AI বেসড সলিউশন ডেভেলপমেন্ট, আবার বলা ব্লক চেইন বেসড সলিউশন ডেভেলপমেন্ট, আবার বলা রোবোটিক প্রসেস আউটসোর্সিং, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, আবার বলা সাইবার সিকিউরিটি সার্ভিস, আবার বলা ডিজিটাল ডেটা অ্যানালাইটিক্স ও ডেটা সায়েন্স, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন, আবার বলা সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস, আবার বলা ওয়েব লিস্টিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস, আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেনেন্স সার্ভিস, জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস, ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল গ্রাফিক ডিজাইন, ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং, e-learning platform, publication, IT freelancing, call center service, document conversion,
ডকুমেন্ট যে কনভার্সন, ইমেজিং, ডিজিটাল আর্কাইভিং। তো এখানে আবার একটা শর্ত দেওয়া আছে, তবে এখানে শর্ত যে উক্ত ব্যবসার সকল আয় শতভাগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করিতে হবে। তাহলে এই আয়টা হচ্ছে পরবর্তী পাবে আর কি। আবার বলা হচ্ছে জুলাই 1লা জুলাই 2020 হইতে 30শে জুন এবং 24 তারিখের মধ্যে হস্তশিল্প রপ্তানি হইতে উদ্ভূত কোনো আয় বাংলাদেশ সরকারের সহিত প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসি এর অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম পণ্য অনুসন্ধানে নিয়োজিত কোনো পেট্রোলিয়াম অনুসন্ধানকারী কোম্পানির পক্ষে সরকার কর্তৃক কর হিসাবে পরিশোধকৃত কোনো অর্থ। আবার বলা হচ্ছে যে কোনো পণ্য উৎপাদনে জড়িত ক্ষুদ্র বা মাঝারি শিল্প হইতে উদ্ভূত আয়, যা হচ্ছে শিল্পটি হচ্ছে নারীর মালিকানাধীন হইলে বাৎসরিক হচ্ছে টার্নওভার অনধিক 70 লক্ষ টাকা। আবার বলা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে বার্ষিক টার্নওভার অনধিক হচ্ছে 50 লক্ষ টাকা। তবে এখানে আবার বলা হচ্ছে শর্ত সাপেক্ষে বলা হচ্ছে ব্যাংক, বীমা বা কোনো ফাইন্যান্স ব্যতীত ব্যক্তি কর্তৃক জিরো কুপন বন্ড হইতে উদ্ভূত কোনো আয়। তো এটার আবার মানে কোন ক্ষেত্র সেটা বলা আছে, বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পূর্বানুমোদন গ্রহণ করিয়া কোনো ব্যাংক, বীমা বা ফাইন্যান্স কোম্পানি কর্তৃক জিরো কুপন বন্ড হচ্ছে ইস্যু করা হয়েছে। আবার বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পূর্বানুমোদন গ্রহণ করিয়া কোনো ব্যাংক, বীমা বা ফাইন্যান্স কোম্পানি ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক জিরো কুপন বন্ড ইস্যু করা হইয়াছে। তো এখানে জিরো কুপন বন্ড বলিতে জিরো কুপন ইসলামিক ইনভেস্টমেন্ট সার্টিফিকেটকেও বুঝাইবে। আবার বলা হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত এরূপ কোনো আয় যাহা আর্থিক পরিসম্পদ হইতে আয় হিসাবে পরিগণিত নহে, এবং যদি শিক্ষা প্রতিষ্ঠানটি নিম্ন বর্ণিত শর্তাবলী পরিপালন করে। সরকার এমপিওভুক্ত মাসিক পে অর্ডার এর জন্য তালিকাভুক্ত হয়, সরকার কর্তৃক অনুমোদিত কারিকুলাম অনুসরণ করে, সরকারের বিধিবিধান অনুসরণে গঠিত কোনো পরিচালনা পর্ষদ কর্তৃক হচ্ছে পরিচালিত হয়। আবার বলা হচ্ছে চাকরি হতে আয় হিসেবে পরিগণিত আয়ের 1/3 বা 5 লক্ষ টাকা কম। আবার বলা হচ্ছে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় বা কোনো আইনের অধীন প্রতিষ্ঠিত বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারিগণের কোনো পেশাজীবী সংগঠন কর্তৃক পরিচালিত কোনো পেশাজীবী প্রতিষ্ঠান, প্রফেশনাল ইনস্টিটিউট কর্তৃক গৃহীত সুদ ও লভ্যাংশ ব্যতীত অন্য কোনো আয়। কোনো তহবিল, সরকারি বিশ্ববিদ্যালয়, পৃথক বা আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান যাহা সরকারি বিশ্ববিদ্যালয় নয়, বা কোনো আইনের অধীন প্রতিষ্ঠিত বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড সেক্রেটারি গণের কোনো পেশাজীবী সংগঠন কর্তৃক পরিচালিত কোনো পেশাজীবী প্রতিষ্ঠান, প্রফেশনাল ইনস্টিটিউট কর্তৃক আর্থিক পরিসম্পদ হইতে আয় ব্যতীত অন্য কোনো আয়। আবার বলা হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হইতে গৃহীত সম্মানিত বা ভাতা হচ্ছে প্রকৃতির কোনো অর্থ, যা হচ্ছে সরকার নিকট হইতে গৃহীত কোনো কল্যাণ ভাতা। আবার বলা হচ্ছে বাংলাদেশ সরকার বা বিদেশি কোনো সরকার হইতে কোনো বিদেশি কোনো সরকার হইতে কোনো ব্যক্তি কর্তৃক গৃহীত কোনো পুরস্কার। আবার বলা হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক গৃহীত নোবেল, রেমন ম্যাগসেসে, বুকার, পুলিৎজার, সাইমন বলিভার একাডেমি অ্যাওয়ার্ড, গ্র্যামি, এমি, গোল্ডেন গ্লোব, কান হচ্ছে চলচ্চিত্র উৎস পুরস্কার। আবার বলা হচ্ছে কোনো বৃদ্ধাশ্রম হচ্ছে পরিচালনা হতে উদ্ভূত কোনো আয়। আবার বলা হচ্ছে কোনো কোম্পানির অনুকূলে বণ্টিত কর পরিশোধিত লভ্যাংশ, কোনো কোম্পানির অনুকূলে বণ্টিত কর পরিশোধিত লভ্যাংশ এবং লভ্যাংশ বিতরণকারী কোম্পানি উক্ত কর পরিশোধ লভ্যাংশের জন্য পৃথক হিসেবে সংরক্ষণ করে। এখানে আবার বলা হচ্ছে 30শে জুন 2030 তারিখ
এর মধ্যে কোনো ওশেন গোয়িং শিপ বিং বাংলাদেশ ফ্ল্যাগ ক্যারিয়ার কর্তৃক অর্জিত ব্যবসা আয় ফরেন রেমিটেন্স সংক্রান্ত বিধানাবলী অনুসরণ করে বাংলাদেশে আনিত হইলে অনুরূপ আয়। আবার বলা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় পেনশন বাবদ উদ্ভূত কোনো আয়। এখানে জাতীয় পেনশন কর্তৃক সার্বজনীন পেনশন স্কিম হইতে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয় জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়ের মধ্যে এখানে আয় হবে। আবার স্ত্রী, আপন ভাই বোন, মাতা পিতা সন্তানের নিকট হতে দান হিসাবে গৃহীত কোনো পরিসম্পদের যদি উক্ত দাতা গ্রহীতা রিটার্ন প্রদর্শিত হয়, তবে শর্ত থাকে যে উক্ত দান বিদেশ হইতে বাংলাদেশে অবস্থিত গ্রহীতার নিকট ব্যাংকিং চালানের প্রেরিত হয়, সেক্ষেত্রে দাতার রিটার্নে প্রদর্শনের শর্ত প্রযোজ্য হইবে না। আবার বলা হচ্ছে কোনো স্বাভাবিক ব্যক্তি কর্তৃক অনধিক 50 লক্ষ টাকা কোনো মূলধনী আয়। কোনো স্বাভাবিক ব্যক্তি কর্তৃক গৃহীত অনধিক 50 লক্ষ টাকার কোনো মূলধনী আয়। আবার বলা হচ্ছে তালিকাভুক্ত কোনো কোম্পানি বা তহবিলের শেয়ার ইউনিট অথবা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক স্বীকৃত কোনো তহবিলের শেয়ার বা ইউনিট হস্তান্তর হতে অর্জিত হইয়াছে। আবার বলা হচ্ছে কোনো কোম্পানি বা তহবিলের স্পন্সর ডিরেক্টর হচ্ছে প্লেসমেন্ট শেয়ার বা ইউনিট হস্তান্তর হইতে অর্জিত আয়। তো এখন আমরা ষষ্ঠ তফসিলের অংশ দ্বিতীয় অংশ পড়ব, সেটা হচ্ছে মোট আয় পরিমাণের বিয়োজন। তো এখানে মোট আয় হতে যেসব হচ্ছে বিয়োজন যাবে আর কি, খরচ বা এগুলো বিয়োজন হবে। কোনো আয় বর্ষে করদাতার কর্তৃক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রধানমন্ত্রী, এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন 2012 সনের 15 নং আইন এর অধীন বা এর দ্বারা প্রতিষ্ঠিত কোনো তহবিল বর্ণিত সর্বোচ্চ পরিমাণ সাপেক্ষে দানকৃত কোনো আয় কোম্পানির আয়ের 10% বা 8 কোটি টাকা দুইয়ের মধ্যে যা কম। আবার বলা হচ্ছে কোম্পানি ব্যতীত অন্য কোনো করদাতার আয়ের 10% বা 1 কোটি টাকা এই দুইয়ের মধ্যে যা কম। আবার বলা হচ্ছে সরকারি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো বালিকা বিশ্ববিদ্যালয় বা মহিলা কলেজের দানকৃত আয়। আবার বলা হচ্ছে সরকার আর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দানকৃত আয়। কোনো আয় বর্ষে করদাতা কর্তৃক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প উন্নয়নের গবেষণা ও উন্নয়নের সহিত সম্পৃক্ত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দানকৃত আয়। আবার এখানে ষষ্ঠ তফসিলের আমরা এখন খুব গুরুত্বপূর্ণ অংশ, এটা রেয়াতের কথা আমরা বলব। সাধারণ কর রেয়াতের জন্য প্রদত্ত বিনিয়োগ ও ব্যয়। ও এই অংশে কোনো নিবাসী ব্যক্তি করদাতা বা অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে প্রযোজ্য হবে সাধারণ কর রেয়াতের প্রযোজ্য এরূপ অনুমোদনযোগ্য বিনিয়োগ ও ব্যয়। এখানে বলা হচ্ছে বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রেয়াতের প্রযোজ্য হইবে যেগুলোর উপকার করদাতা কর্তৃক তাহার নিজের জন্য বা তাহার স্বামী, স্ত্রী বা তাহার কোনো অপ্রাপ্তবয়স্ক সন্তানের জন্য বীমা বা চুক্তিভিত্তিক ডেফার্ড অ্যানুইটি পরিচালনা করিবার জন্য পরিশোধিত কোনো অর্থ, তবে বীমার ক্ষেত্রে পরিশোধিত অর্থ হইবে বীমার প্রকৃত অর্থের বোনাস বা অন্যান্য সুবিধা ব্যতীত 10%। আবার বলা হচ্ছে হিন্দু অবিভক্ত পরিবার হিসেবে কোনো করদাতা কর্তৃক উক্ত পরিবারের যে কোনো পুরুষ সদস্য বা এরূপ সদস্যের স্ত্রী জীবন বীমার উদ্দেশ্যে পরিশোধিত অর্থ। এখানে আবার শর্ত দেওয়া আছে, প্রযোজ্য ক্ষেত্রে বীমা পলিসির প্রিমিয়াম অথবা চুক্তিভিত্তিক ডেফার্ড অ্যানুইটি এর পরিশোধিত অর্থ বাংলাদেশে পরিশোধিত না করা হইলে এরূপ অনুচ্ছেদ বা অনুচ্ছেদের 1 অধীন কোনো অব্যাহতি অনুমোদনযোগ্য হইবে না। আবার বলা হচ্ছে কোনো ব্যক্তি বিশেষের প্রতি সরকার কর্তৃক বা সরকারের পক্ষে বেতনাদি বাবদ পরিশোধযোগ্য যে কোনো পরিমাণের অর্থ হইতে সরকারি শর্তাবলী ও অনুসারে উক্ত ব্যক্তি হইতে স্থগিত বার্ষিক বৃত্তি বাবদ
অথবা তাহার স্ত্রী বা সন্তানের নিরাপত্তা বিধানের জন্য কর্তনকৃত অর্থ। তো এখানে আবার শর্ত দেওয়া আছে যে অর্থ প্রাপ্য বেতনের 1/5 প্রাপ্ত বেতনের 1/5 অধিক হইবে না। প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট 1925 অ্যাক্ট নং 19 অফ 1925 এর বিধানাবলী প্রযোজ্য। এরূপ কোনো তহবিলে করদাতার চাঁদা বাবদ প্রদত্ত অর্থ। আবার এখানে বলা হচ্ছে দ্বিতীয় তফসিলের অংশ 3 এর বর্ণিত সীমা সাপেক্ষে কোনো ভবিষ্যৎ তহবিলে করদাতা অংশগ্রহণকারী হইলে উক্ত তহবিলে করদাতা এবং তাহার নিয়োগকারী কর্তৃক পরিশোধিত অর্থ যাহা চাঁদা হিসেবে প্রদত্ত হইবে। আবার বলা হচ্ছে অনুমোদিত কোনো বার্ধক্য তহবিলে করদাতার অংশকারী হইলে করদাতা অংশ গ্রহণকারী হইলে এবং উক্ত তহবিলে তৎকর্তৃক বার্ষিক সাধারণ চাঁদা হিসেবে পরিগণিত অর্থ। তো এখানে উল্লেখ করা হয়েছে কোনো আয় নিম্নলিখিত ক্ষেত্রে বিনিয়োগ যেটা অর্থ হবে সেটা বলছে যে হচ্ছে অনধিক হচ্ছে 5 লক্ষ টাকা আর কোনো সিকিউরিটি সরকারি সিকিউরিটিজ। আবার বলা হচ্ছে কোনো ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বা সম্পদ ব্যবস্থাপক বা ফান্ড ম্যানেজমেন্ট কর্তৃক ইস্যুকৃত ইউনিট সার্টিফিকেট এবং মিউচুয়াল ফান্ড ইটিএফ বা যৌথ বিনিয়োগ স্কিম ইউনিট সার্টিফিকেটে অনধিক 5 লক্ষ টাকা। আবার বলা হচ্ছে কোনো তফসিলি ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি কর্তৃক স্পন্সরকৃত ডিপোজিট পেনশন স্কিমে বার্ষিক সঞ্চয় স্কিমে জমাদানকৃত অনধিক 1,20,000 টাকা এবং সর্বজনীন পেনশন স্কিমের পদে যে পরিমাণ চাঁদা। আবার বলা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের অধীন পরিচালিত কোনো স্টক এক্সচেঞ্জের সহিত তালিকাভুক্ত কোনো সিকিউরিটির নতুন বিনিয়োগ। আবার বলা হচ্ছে করদাতা কর্তৃক দাতব্য হাসপাতাল প্রদত্ত কোনো দান যাহা এরূপ অর্থ পরিশোধের 1 বছর পূর্বে সিটি কর্পোরেশন এলাকায় বহির্ভূত এলাকায় স্থাপন করা হইয়াছে এবং বোর্ড কর্তৃক এতদ উদ্দেশ্যে অনুমোদিত হইয়াছে। আবার বলা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিগণের কল্যাণে স্থাপিত কোনো সংগঠনকে করদাতা কর্তৃক দান হিসাবে পরিগণিত কোনো অর্থ যদি এইরূপ সংগঠন উক্ত দানের 1 বছরের পূর্বে প্রতিষ্ঠিত এবং এতদ উদ্দেশ্য সমাজ কল্যাণ অধিদপ্তর ও বোর্ড কর্তৃক অনুমোদিত। আবার বলা হচ্ছে করদাতা কর্তৃক জাকাত হিসাবে জাকাত তহবিলে অথবা চাঁদা বা দান হিসাবে জাকাত তহবিলে ব্যবস্থাপনা আইন 2023 সনের 5 নং আইনের দ্বারা ইহার অধীন প্রতিষ্ঠিত কোনো দাতব্য তহবিলের পরিশোধিত যে কোনো পরিমাণ অর্থ। আবার বলা হচ্ছে স্ত্রী সন্তান বা নির্ভরশীল অন্য কোনো সুবিধা হচ্ছে প্রতিবিধানার্থ কল্যাণ তহবিলে প্রদত্ত অর্থ অথবা যৌথ বীমা স্কিমের অধীন কোনো প্রিমিয়াম বাবদ পরিশোধিত অর্থ যদি এরূপ তহবিল বা স্কিমের বোর্ড কর্তৃক এত উদ্দেশ্য অনুমোদিত হয়। আবার বলা হচ্ছে বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠান করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত অর্থ। আবার বলা হচ্ছে স্বাধীনতা যুদ্ধ স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ে হচ্ছে প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত যে কোনো পরিমাণ অর্থ। আচ্ছা, এখন হচ্ছে কর অবকাশ যেটা পড়বো সেটা। এটা সব ষষ্ঠ তফসিলেরই আরেকটা অংশ। তো এখানে কর অবকাশের জন্য যোগ্য শিল্প স্থাপনা বলছে যে কোনো অনুমোদিত বা কর অবকাশ সত্তা কর অবকাশের জন্য যোগ্য হইবে। যেমন হচ্ছে যেসব প্রতিষ্ঠান হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে ফার্মাসিউটিক্যাল হচ্ছে ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড রেডিও ফার্মাসিউটিক্যালস। আবার কৃষি যন্ত্রপাতি, আবার বলা হচ্ছে স্বয়ংক্রিয় ইট, আবার বলছে অটোমোবাইল, আবার বলা হচ্ছে ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ বা রাবার ল্যাটেক্স, আবার বলা হচ্ছে ইলেকট্রনিক্সের হচ্ছে মৌলিক উৎপাদন যেমন রেজিস্টর, ক্যাপাসিটর,
ট্রানজিস্টর, তারপর হচ্ছে ইনগ্রেটেড সার্কিট বা মাল্টিলেয়ার পিসিবি। আবার বলেছে বাইসাইকেল, ওয়ার খুচরা যন্ত্রাংশ, বায়ো ফার্টিলাইজার বা জৈব সার, বায়োটেকনোলজি ভিত্তিক কৃষি পণ্য বা এগ্রো, বয়লার উহার খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম। আবার হচ্ছে কম্প্রেসার উহার ক্ষুদ্র যন্ত্রাংশ। আবার বলা হচ্ছে এগুলো হচ্ছে কর অবকাশ পাবে আর কি এসব প্রতিষ্ঠানগুলো যারা এই ধরনের ব্যবসা করবে। হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, আসবাবপত্র, গৃহ সামগ্রী বা হোম অ্যাপ্লিয়েন্সেস, ব্লেন্ডার, তারপর রাইস কুকার, মাইক্রো ওভেন, হচ্ছে ইলেকট্রিক ওভেন, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন কুকার, ওয়াটার ফিল্টার। আবার বলছে কীটনাশক ও বালাইনাশক হচ্ছে, আবার বলছে চামড়া ও চামড়াজাত পণ্য, আবার বলছে এলইডি টিভি, আবার বলা হচ্ছে স্থানীয় উৎপাদিত ফলমূল ও শাকসবজি প্রক্রিয়াকরণ, মোবাইল ফোন, তারপর বলছে পেট্রোকেমিক্যালস, ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক রিসাইক্লিং, তারপর টেক্সটাইল মেশিনারি, টিস্যু গ্রাফটিং, তারপর হচ্ছে খেলার সামগ্রী উৎপাদন বা টয় ম্যানুফ্যাকচারিং, টায়ার ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার, কৃত্রিম তন্তু ফাইবার বা মানব তৈরি তন্তু ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল যন্ত্রাংশ বা পার্টস বা উৎপাদন ম্যানুফ্যাকচারিং, অটোমেশন বা রোবোটিক ডিজাইন ম্যানুফ্যাকচারিং, হচ্ছে ওয়ার পার্টস বা উৎপাদন সমূহ। আবার বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম ডিজাইন বা ম্যানুফ্যাকচারিং। আবার বলছে ন্যানো টেকনোলজি ভিত্তিক পণ্য ম্যানুফ্যাকচারিং। আবার বলা আছে এয়ারক্রাফট, হেভি মেইনটেনেন্স সার্ভিস, খুচরা যন্ত্রাংশ ম্যানুফ্যাকচারিং সহ। আবার বলছে স্থানীয়ভাবে উৎপাদিত ফলমূল ও শাকসবজি প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ, টিস্যু গ্রাফটিং, জৈব প্রযুক্তির উন্নয়ন এবং রেডিও অ্যাক্টিভ হচ্ছে ডিফিউশন অ্যাপ্লিকেশন, হচ্ছে ইন্ডাস্ট্রি উন্নয়ন, অর্থাৎ পলিমারের মান উন্নয়ন বা পলিমারের ক্ষয়সাধন বা খাদ্য সংরক্ষণ বা চিকিৎসা সামগ্রী জীবাণুমুক্তকরণ বোর্ড কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা হচ্ছে নির্ধারিত কোনো সেক্টর বা প্রতিষ্ঠান বা অন্য কোনো কার্য সম্পাদনকারী সত্তা। আবার বলা হচ্ছে অনুমোদিত কর অবকাশ সত্তা বাংলাদেশে অবস্থিত হইতে হইবে এবং জুলাই 2020 হইতে জুন 2025-এর মধ্যে ইহার বাণিজ্যিক উৎপাদন শুরু করিতে হইবে। আবার এখানে কিছু শর্ত দেওয়া আছে, সত্তাসমূহ হইতে কর অব্যাহতিপ্রাপ্ত হইবে। অনুমোদিত কর অবকাশ হচ্ছে সত্তার অনুচ্ছেদ 1-এর উল্লেখিত কার্যক্রম হইতে উদ্ভূত ব্যবসা হইতে অর্জিত আয় উপ অনুচ্ছেদ 4 অনুসারে কর হইতে অব্যাহতি পাইবে এবং হচ্ছে 2 অনুচ্ছেদ এ হচ্ছে উল্লেখিত কার্যক্রম ব্যতীত কোন উৎস হইতে অর্জিত আয় এই অংশের অন্তর্ভুক্ত হইবে। অনুচ্ছেদগুলো তো আপনারা বলি নাই, পরে বলতে হবে। আবার বলা হচ্ছে কোন সিটি কর্পোরেশন এলাকায় বা জেলা সদরের হচ্ছে পৌরসভা সমূহ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলায় পরিচালিত অনুচ্ছেদ 1-এর উল্লেখিত কার্যক্রম হইতে উদ্ভূত আয়কর অব্যাহতি এর জন্য যোগ্য হইবে না। কর অব্যাহতির পরিমাণ হবে নিম্নরূপ: যদি হচ্ছে অনুমোদিত কর অবকাশ সত্তা ঢাকা, চট্টগ্রাম বিভাগ ও হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা ব্যতীত অন্য কোনো জেলায় সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত হয়, তাহলে কর অবকাশ যেটা পাবেন হচ্ছে বাণিজ্যিক উৎপাদন শুরু হইতে 10 বছর পর্যন্ত তার নিম্নলিখিত 10 বছর পর্যন্ত কি ধরনের সুবিধা পাবেন সেটা: প্রথম বছর হচ্ছে 90% পাবেন, কর অবকাশ পাবেন। দ্বিতীয় বছর পাবেন 90%ই পাবেন। তৃতীয় বছর পাবেন 75%। চতুর্থ বছর পাবেন হচ্ছে 75%। পঞ্চম বছর পাবেন 50%। ষষ্ঠ বছরও পাবেন 50% এবং হচ্ছে সপ্তম বছরও পাবেন 50%। অষ্টম বছর এসে পাবেন 25%, নবম বছর এসে 25%, দশম বছর এসে পাবেন হচ্ছে 25%। আবার বলা হচ্ছে কর অবকাশ সত্তা ঢাকা, চট্টগ্রাম বিভাগ সিটি কর্পোরেশন এলাকায় বহির্ভূত, মানে ঢাকা, চট্টগ্রাম বিভাগের বহির্ভূত এলাকায় অবস্থিত যাহা হইতে বাণিজ্যিক উৎপাদন শুরু হইতে 5 বছরের জন্য যে কর অবকাশ প্রাপ্ত হবেন সেটা হচ্ছে: প্রথম বছর হচ্ছে 90%, দ্বিতীয় বছর হচ্ছে 80%, তৃতীয় বছর হচ্ছে 60%, চতুর্থ বছর হচ্ছে 40%, পঞ্চম বছর হচ্ছে 20%।
আবার বলছে যে কর অবকাশ প্রাপ্তির ভৌত অবকাঠামোর সমূহ কেমন হবে সেটা এখানে বলা হয়েছে। তো বলা হচ্ছে ভৌত অবকাঠামো সুবিধার জন্য স্থাপিত কোনো অনুমোদন কর অবকাশ সত্তা কর অবকাশের জন্য যোগ্য হবে, যেগুলো হচ্ছে গভীর সমুদ্র বন্দর থাকবে বা সমুদ্র বন্দর বা নদী বন্দর, এলিভেটেড যে এক্সপ্রেসওয়ে, তারপর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, ফ্লাইওভার, টোল রোড ও ব্রিজ, গ্যাস পাইপলাইন, আইসিটি পার্ক, জোন বা ভিলেজ, হাইটেক পার্ক, অনুমোদিত পানি শোধনাগার, পানি সরবরাহ বা পানি নিষ্কাশন ব্যবস্থা। আবার বলা হচ্ছে তলায়িত প্রাকৃতিক গ্যাস, এলএনজি হচ্ছে টার্মিনাল বা সঞ্চালন লাইন, মনোরেল, হচ্ছে সাবওয়ে শহরে, রেগু রেগুলে হচ্ছে নবায়ন হচ্ছে জ্বালানি বোর্ড কর্তৃক হচ্ছে সরকারি গেজেট প্রতিস্থাপন দ্বারা নির্ধারিত হচ্ছে অন্য কোনো প্রকারের ভৌত অবকাঠামো বা সুবিধা। ভৌত অবকাঠামো সুবিধা বাংলাদেশে অবস্থিত হইতে হবে এবং জুন 2024 মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করিতে হইবে। তো এই সত্তাসমূহের জন্য কর অব্যাহতিপ্রাপ্ত আয়। তো এখানে আবার বলা হয়েছে যে বাণিজ্যিক উৎপাদন শুরু হইতে 10 বছরের জন্য নিম্নলিখিত যে সুবিধা পাবে আরকি। সেটা হচ্ছে ওই যেগুলো বললাম ওসব এলাকা বাদে আরকি। এটা এখন উৎস রাখি। এটা আরেকটু পরিষ্কার হয়ে আপনাদেরকে বলব। তো আজকে হচ্ছে আমরা এখানে এ যে আলোচনা করা হয়েছে যেটা হচ্ছে এ ৬ষ্ঠ তফসিলের হচ্ছে আ আ কর অব্যাহতি ও রেয়াত ও ক্রেডিট সম্বন্ধে যে আলোচনা করছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা উপকৃত হলে কৃতজ্ঞ থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ নাজমুল হোসেন, আইনজীবী। হচ্ছে আমি হচ্ছে মেম্বার অফ ঢাকা ট্যাক্স বার এবং ফেনী ট্যাক্স বার। সকলে ভালো থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ।